আমি কি শুরু করব? পার্টিসিপেন্ট তো মাত্র 6 জন মনে দেখা যাচ্ছে। আজকে আমার 12টার সময় মানে একটা ক্লাস আছে। আপনারা পার্সেন্টেজটা এটা হচ্ছে যে কিভাবে নেবেন তাহলে? ঠিক আছে। আপনাদের কি শনিবারে সকালে কোনো ক্লাস থাকে না? কয়টার দিকে? 9টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস থাকে। তাহলে আমি আপনার ম্যামের সাথে কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে 10টা থেকে আমি নিব। আমি মানে শুরু করি, কারণ দেরি। যেটা আছে হাইপারটেনশন, তো আমরা ম্যানেজমেন্ট যেটা শুরু করছিলাম। হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ভিতরে ওখানে 2 ধরনের ম্যানেজমেন্টের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অথবা ড্রাগ ম্যানেজমেন্ট। এখন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা হয়েছিল, যেখানে আপনার ওবেসিটি কারেকশনের কথা বলা হয়েছিল, তারপরে অ্যালকোহল কনজাম্পশন রিডিউস করার কথা বলা হয়েছিল, স্মোকিং কেউ যদি করে স্মোকিং কুইট করতে বলা হয়েছিল, রেগুলার এক্সারসাইজের কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে যে ডায়েটের ভিতরে যে ডায়েট গুলোতে মানে ভেজিটেবলস ফুড এগুলো কনজাম্পশনের কথা বেশি বলা হয়েছিল, স্যাচুরেটেড ফ্যাট কনজাম্পশন যাতে কম থাকে সেই কথা বলা হয়েছিল। আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে যে যেটা ড্রাগ থেরাপি, যেটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অথবা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন নামে যে যে ওষুধগুলো পরিচিত, সেটা হচ্ছে আজকে সেইগুলো হচ্ছে আপনাদেরকে পড়ানো হবে। এখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো হাইপারটেনশনের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, সেটা অনেক ধরনের ওষুধ বাজারে প্রচলিত আছে। এখন এই ওষুধগুলো বিভিন্ন ক্যাটাগরির ওষুধ। এখন এই ওষুধগুলোর ভিতরে কোনটা চয়েস করা হবে, কোন বয়সের জন্য কোন ওষুধটা সুইটেবল, আবার কিছু কিছু ওষুধ আছে বিভিন্ন রেসিয়াল যে ডিফারেন্স আছে, সেইখানেও কিন্তু ডিফারেন্স ইফেক্টের ক্ষেত্রে ডিফারেন্স তৈরি করে। এই জন্য ওষুধ চয়েসের ক্ষেত্রে যে অ্যান্টি হাইপারটেনসিভ আপনি যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ দিলে যে সবার ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল পাবেন সেটা ভাবার কারণ নেই। আবার অনেক ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ দিয়া যখন প্রেসক্রাইব করা হয় তখন অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে কিনা সেই ডিজিজ গুলো আপনার কনসিডার করতে হয়, যে কারো অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা,
অথবা অন্যান্য সমস্যাগুলো আছে কিনা সেগুলো কিন্তু যখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো প্রেসক্রাইব করে তখন এই জিনিসগুলো কনসিডার করেই প্রেসক্রাইব করা নিয়ম। কিন্তু অনেকে এই জিনিসগুলো হয়তো তাৎক্ষণিকভাবে কনসিডার করে না, যার জন্য পেশেন্টরা প্রত্যাশিত রেজাল্ট পায় না। আর অনেক ক্ষেত্রে পেশেন্টরা কিছু কিছু আনওয়ান্টেড সাইড ইফেক্টে তারা সাইড ইফেক্ট ফেস করে। আর যেহেতু বলা হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশ স্টিল নাও এই ড্রাগ এইগুলো হচ্ছে যে ফার্মেসি বেসড বলা হয় ট্রিটমেন্ট দেয়, যার কারণে অনেক সময় ফার্মেসিতে যারা কাজ করে অথবা ফার্মেসির যারা মালিক তারা অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধগুলো দিয়ে দেয়, তারা এই জিনিসগুলোকে কনসিডার করে কোনো সময় দেয় না। তারা অনেক সময় বিভিন্ন প্রেসক্রিপশন দেখে দেখে তারা ওই জিনিসগুলো যে দেখে যে হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য কি কি ওষুধ বিভিন্ন প্রেসক্রিপশনে থাকে সেইগুলো তারা পরবর্তীতে অন্য পেশেন্টের উপর ট্রাই করে, কিন্তু তারা পেশেন্টের যে কন্ডিশনটাকে অ্যাসেসমেন্ট করে পেশেন্টের অন্যান্য কমরবিডিটিস আছে কিনা সেই জিনিসগুলো কনসিডার করে সাধারণত ওষুধগুলো প্রেসক্রাইব করে না, যার কারণে পেশেন্ট অনেক সময় ঝুঁকির ভিতরে চলে যায়, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। এই জন্য হচ্ছে হাইপারটেনসিভ ড্রাগগুলো ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়গুলো কনসিডার করা অবশ্যই জরুরি। এখন হাইপারটেনশনের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেই এখানে ব্রড হেডিং এ কতগুলো গ্রুপের কথা লেখা আছে, যার ভিতর আছে থায়াজাইড ডায়ুরেটিক্স। এর ভিতর ডায়ুরেটিক্সটা আপনারা সবাই জানেন যে ডায়ুরেটিক্স হচ্ছে যে ওষুধগুলো ডায়ুরেসিস করে, মানে ইনক্রিজ ইউরিন প্রোডাকশন করে যেগুলো, সেই ওষুধগুলো অনেক ক্ষেত্রে এই হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। বিশেষত থায়াজাইড ডায়ুরেটিক্স অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এর ভিতরে বেন্ড্রোফ্লু মেথাথায়াজাইড এই ডায়ুরেটিক্সটা ইউজ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে লুপ ডায়ুরেটিক্স, যেটা লুপ ডায়ুরেটিক্স এর হয়তো নাম শুনছেন যে ফুসেমাইড নামে একটা ডায়ুরেটিক্স আছে, যেটা অনেক সময় হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তবে সাধারণত লুপ ডায়ুরেটিক্স গুলো ইউজুয়ালি ব্যবহার করা হয় না। রুটিন অথবা ইউজুয়াল অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট হিসেবে ডায়ুরেটিক্স ব্যবহার করা হয় মেইনলি থায়াজাইড ডায়ুরেটিক্স। তারপর বিটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা বিটা রিসেপ্টর ব্লকার যেটা বলা হয়, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও বিটা রিসেপ্টর ব্লকার একসময় অনেক ব্যবহার করা হতো, সেই যখন অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ বাজারে ওইভাবে আসেনি তখন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ইউজ করা হতো। এখনকার দিনে বেটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা বিটা রিসেপ্টর ব্লকারটা তুলনামূলকভাবে ইউজ করা হয়, কিন্তু মানে আগেরকার দিনের মতো এত বেশি ভাবে ইউজ করা হয় না। এখন যেটা হচ্ছে যে এখন পর্যন্ত বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে সবচেয়ে বেশি যে ওষুধটা প্রচলিত সেটা হচ্ছে এটিনানল। এই ওষুধটা সবচেয়ে বেশি হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্টিল নাও ব্যবহার করা হয় এটিনানল, এরপরে মেটোপ্রোলোল আর প্রোপানানল। যদিও অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্যাটাগরাইজেশনের ভিতরে দেওয়া আছে, কিন্তু প্রোপানানল খুব বেশি ক্ষেত্রে সাধারণত অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টের অংশ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় না। কারণ আর ইদানিং কালে যে ওষুধটা বিটা রিসেপ্টর ব্লকার যেটা অনেক বেশি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে বিসোপোলোল। এই ওষুধটা অনেক ইউজ করা হচ্ছে। এই ওষুধটা খুব রিসেন্ট বিষে আসছে, খুব বেশি বছর এটা আসেনি, এবং এই ওষুধের তুলনামূলকভাবে অ্যাডভার্স ইফেক্ট অনেক কম। কারণ বিটা রিসেপ্টর ব্লকার এই ওষুধগুলোর একটা বড় ঝুঁকি হচ্ছে যে এই ওষুধগুলো যারা পালমোনারি সমস্যা থাকে, বিশেষত এয়ারওয়ে কম্প্রোমাইজ যাদের থাকে তাদের ক্ষেত্রে জটিলতা তৈরি করে, তাদের এয়ারওয়ে কম্প্রোমাইজেশনটা আরো বাড়ায়। এই জন্য অনেক ক্ষেত্রে বিটা ব্লকার ব্যবহার করা তাদের জন্য ঝুঁকি থাকে। সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বিসোপোলোল যে বিটা ব্লকারটা আছে সেইটা কিন্তু এই অ্যাডভার্স ইফেক্টটা সাধারণত দেখা যায় না। এই জন্য যাদের রেসপিরেটরি কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রেও বিসোপোলোল এই অ্যান্টি হাইপারটেনসিভটা ব্যবহার করা অনেকেই ব্যবহার করে। তারপর ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্টিল নাও অ্যান্টি হাইপারটেনসিভ ম্যানেজমেন্টের অংশ হিসেবে যে ওষুধগুলো এখন পর্যন্ত বাজারে সবচেয়ে বেশি প্রচলিত তার ভিতর আছে ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা সংক্ষেপে সিসিবি বলা হয়। এবং এইটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে
অনেক ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এর ভিতর নিফিডিপিন, অ্যামলোডিপিন, ভেরাপেমিল, হাইড্রালাজিন, ক্লিনিডিপিন, এই ধরনের বিভিন্ন ড্রাগ গুলো আছে। এখন এই ওষুধগুলো কথা চিন্তা করলে সবচেয়ে বেশি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সবচেয়ে বেশি এখন পর্যন্ত ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যামলোডিপিন। নিফিডিপিন এটা একসময় ইমার্জেন্সি হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষত যাদের হচ্ছে যে অনেক বেশি ব্লাড প্রেশার থাকতো, যেটা হচ্ছে যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলে, যেখানে ব্লাড প্রেশার 180, ডায়াস্টোলিক 120 মিলিমিটার অফ মার্কার ছিল, যেখানে ইমিডিয়েট ব্লাড প্রেশার কমানো পেশেন্টের জন্য বলা হয় যে দরকার হতো, সেই ধরনের কন্ডিশনে একসময় অনেক ইউজ করা হতো নিফিডিপিন। কিন্তু এটা পরবর্তীকালে এটা এখন খুব একটা ইউজ করা হয় না ইমার্জেন্সি হাইপারটেনশন ম্যানেজমেন্টের কারণে, কারণ নিফিডিপিন যেটা হচ্ছে এটা ক্যাপসুল ফর্মে, এখানে লিকুইড ফর্মে পাওয়া যেত, সেটা জিহ্বার উপর দিলে এটা কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা খুব দ্রুত কমে যেতে থাকতো। এই ধরনের ক্ষেত্রে দেখা যেত অনেক পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ হতো, যার কারণে অনেক পেশেন্টকে আবার দেখা যেত ব্লাড প্রেশার বাড়ানোর জন্য বিভিন্ন প্রোটোকল মেইনটেইন করতে হতো, যার কারণে ইমার্জেন্সি হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন নিফিডিপিন ইউজ করা হয় না। যদিও এখনো অনেকে বলা হয় যে বিভিন্ন জায়গায় অনেকেই বলা হয় যে অনৈতিকভাবে যে নিফিডি ক্যাপ এখনো ইউজ করে, কিন্তু এটা অনেক পেশেন্টের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আর অ্যামলোডিপিন এই ধরনের ওষুধের কিছু বলা হয় যে প্রত্যেকটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় জটিলতা তৈরি করে। যেমন অ্যামলোডিপিনের একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে প্যাডালিডিমা, যে অ্যাঙ্কেল জয়েন্ট এবং তার আশপাশের এরিয়াতে অনেক সময় ইডিমা ডেভেলপ করে। এই জন্য অনেক পেশেন্ট এই ধরনের ওষুধগুলো খেতে তারা স্বস্তি বোধ করে না। এখন কিছু কিছু যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বের হয়েছে, বিশেষ করে ক্লিনিডিপিন নামে একটা ওষুধ বের হয়েছে, যেটা হচ্ছে এই প্যাডালিডিমা এইটা হয় না। তারপরে অ্যামলোডিপিনের আর একটা ভার্সন বের হয়েছে এল অ্যামলোডিপিন, সেটাতেও প্যাডালিডিমা হয় না। কিন্তু তারপরেও স্টিল নাও এখন পর্যন্ত যারা হাইপারটেনশনের ম্যানেজমেন্ট করে, যে প্রফেশনালরা, যে ক্লিনিশিয়ানরা, তাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চয়েস করার ক্ষেত্রে এখন পর্যন্ত সবার শীর্ষে হচ্ছে অ্যামলোডিপিন, এবং এটা তুলনামূলকভাবে ইজিলি অ্যাভেলেবেল বলা হয়, কস্ট ইফেক্টিভ, যার কারণে, এবং এটার বলা হয় যে ডেইলি যে ডোজিং সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা সিঙ্গেল ডোজ দিলেই বেশিরভাগ পেশেন্টের এটা হাইপারটেনশন ম্যানেজমেন্ট করা সম্ভব হয়, এই জন্য এটা অনেকেরই বলা চয়েস। তারপর অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যেটা এসিই ইনহিবিটর নামে পরিচিত, যেটা অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তে যে কনভার্ট হয়, সেই কনভার্ট যাতে না হতে পারে সেই ফেজটাকে ব্লক করে দেয়। সেইটার ভিতরে ক্যাপটোপ্রিল, ইনাপ্রিল, লিসিনাপ্রিল, র্যামিপ্রিল এই ধরনের ওষুধগুলো আছে। এখন ক্যাপটোপ্রিল, ইনাপ্রিল, লিসিনাপ্রিল, র্যামোপ্রিল এই ওষুধগুলোর ভিতরে যদি এখন ব্যবহারের কথা চিন্তা করা হয়, তুলনামূলকভাবে বেশি ব্যবহার করা হয় র্যামোপ্রিল। যে ক্যাপটোপ্রিল, ইনাপ্রিল, লিসিনাপ্রিল খুব একটা বেশি ব্যবহার করা হয় না আসলে। তারপর অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, অথবা যেটা সংক্ষেপে এআরবি বলা হয়, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেটা যে পুরা অ্যাব্রিভিয়েশন করলে অ্যানজিওটেনসিন 2 সাবটাইপ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা ব্লকার। সেটার ভিতরে লোসার্টন, ভালসার্টন, তারপর ইপডিসার্টন এই ধরনের কিছু ওষুধ আছে। এখন অলমেসার্টন নামে একটা বের হয়েছে, যে ওষুধগুলো ব্যবহার করা হয়, এবং এই অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার গুলো বাজারে আসার পরে একটা বড় অংশ হচ্ছে পেশেন্টদেরকে ম্যানেজমেন্টের অংশ হিসাবে কিন্তু এআরবি দেওয়া হয়, এবং এআরবির ভিতরে লোসার্টন, পটাশিয়াম অনেক বেশি ইউজ করা হয়। আর ইদানিং কালে হচ্ছে অলমেসার্টন ইউজ করা হয়। ভালসার্টনের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগে, সম্ভবত 2-3 বছর আগে কিছু সমস্যা তৈরি হয়েছিল, যে ভালসার্টনের যে কাঁচামাল গুলো দিয়ে ভালসার্টন গুলো তৈরি করা হয়, এই কাঁচামালের সেই কারণে অনেকের ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে, এরকম কিছু প্রতিবেদন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসার পরে ভালসার্টন অনেকগুলো কোম্পানি কিন্তু বন্ধ করে দিয়েছেন। বিশ্বের অনেক দেশে ভালসার্টনের ব্যবহারটা এখন বন্ধ। এই জন্য হচ্ছে কিন্তু বাংলাদেশে এখন যে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের ভিতরে লোসার্টন অনেক বেশি ইউজ করা হয়। আর লাস্ট 2-3 বছরে দেখা যাচ্ছে, 2-3-4 বছরে এই
অলমেসার্টান নামে একটা ওষুধ আছে যে ওষুধটা এখন অনেকেই ব্যবহার করতেছে। তারপর রেনিন সিনথেসিস ইনহিবিটর অ্যালিসকেরিন নামে ওষুধগুলো, যদিও এই ওষুধগুলো খুব বেশি ইউজ করা হয় না। তারপর আলফা অ্যাডেনো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর ভিতরে আছে প্রাজোসিন ট্রাইরাজিসিন, যদিও এই প্যারাজিসিন ট্রাইরাজিসিন এই ওষুধগুলো খুব বেশি ইউজ করা হয় না। তারপর ভ্যাসোডাইলেটর ড্রাগ, এর ভিতরে আছে মিনক্সিডিল। মিনক্সিডিল এটাও খুব বেশি ইউজ করা হয় না, মিনক্সিডিল অনেক বেশি ইউজ করা হয় চুল গজানো, যাদের চুলের সমস্যা আছে, যে অনেকের আছে যে চুল পড়ে গেছে, তার চুল গজানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে এই মিনক্সিডিল ইউজ করা অনেকে। তারপর সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস, যেটা আলফা 2 অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাগনিস্ট, এর ভিতরে হচ্ছে ক্লোনিডিন, মিথাইল ডোপা। এখন এখানে অনেকগুলো গ্রুপের ওষুধ বলা হয়েছে। এখন যদি ব্যবহারের কথা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করা যায়, widely used angiotensin converting enzyme inhibitor, angiotensin receptor blocker, calcium channel blocker এবং বিটা ব্লকার, এইগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়। এখন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, এর আগেই বলা হয়েছে যে আপনি যখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ম্যানেজমেন্ট করে ইয়েছে, ব্লাড প্রেশারটাকে অপটিমাল পর্যায়ে রাখতে হবে। এখন সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে তাদের আরো বেশি বলা হয় যে ব্লাড প্রেশারটা স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হয়, কারণ ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হতে পারে। ডায়াবেটিস এর কারণে ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হতে পারে, ডায়াবেটিস এর কারণে বিভিন্ন অর্গান গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে জটিলতা তৈরি হতে পারে। এই জন্য ডায়াবেটিস পেশেন্টদের স্ট্রিক্ট ব্লাড প্রেশার কন্ট্রোল করা হয়। পাশাপাশি অন্যান্য পেশেন্টদেরও ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদের কন্ট্রোল করতে হবে, এবং যে অপটিমাল কন্ট্রোল বলা হচ্ছে যে 130 এবং 80 যদি নিচে থাকে সেটা হচ্ছে অপটিমাল কন্ট্রোল। কিন্তু অবশ্যই আপনাকে ব্লাড প্রেশারটা 140 এর নিচে সিস্টোলিকটা রাখতে হবে, ডায়াস্টোলিকটা 90 নিচে রাখতে হবে। আপনি ওষুধগুলো এখন যদি কোনো ওষুধ ব্যবহার করার পরেও আপনি ব্লাড প্রেশারটাকে যে টার্গেট লেভেলের নিচে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে তখন চিন্তা করতে হবে, যদি সিঙ্গেল ড্রাগ ইউজ করেন সেই ক্ষেত্রে সিঙ্গেল ড্রাগের সাথে আপনি কম্বাইন্ড আরো একটা দুইটা ড্রাগ অনেক সময় যুক্ত করতে হতে পারে, সেটা তখন কনসিডার করা হয়। ইনিশিয়ালি বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রেই যে ট্রিটমেন্টটা সিঙ্গেল ড্রাগ দিয়ে শুরু করা হয়। আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যা দেখা যায় যে ব্লাড প্রেশারের অনেক বেশি বলা হচ্ছে বেশি থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কম্বাইন্ড ওষুধ দিয়েও অনেকে শুরু করে। Mild hypertension can sometimes be controlled with monotherapy, but most patients require more than one drug to achieve blood pressure control. এখন শুধু এর আগে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র আপনি ড্রাগ ম্যানেজমেন্টের উপরেই আপনাকে করবে না, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য আপনার নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটাকেও আপনাকে ঠিকমতো অনুসরণ করতে হবে। এখন কি কি ওষুধ দিয়ে আসলে আপনি যারা হাইপারটেনশন আছে তাদের কি কি ওষুধ দিয়ে আসলে ট্রিটমেন্টটা শুরু করা হয়? এখন যেটা হচ্ছে যে বর্তমানে যে যারা প্র্যাকটিস করে অথবা যে রিকমেন্ডেশন গুলো আছে সেখানে দেখা যায় যে ইনিশিয়ালি কোনো পেশেন্ট যদি আসে তাদেরকে আইদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা angiotensin receptor blocker অথবা angiotensin converting enzyme inhibitor অথবা thiazide diuretics এই ধরনের ওষুধগুলো দিয়ে শুরু করার জন্য রিকমেন্ড করে। যদি এই ধরনের ওষুধগুলো ব্যবহার করার পরেও যদি কারো কন্ট্রোল না হয় তখন হচ্ছে সেকেন্ড ড্রাগ এবং কিছু কিছু ক্ষেত্রে থার্ড ড্রাগও ইউজ করতে হতে পারে। এখন এখানে কিছু কিছু জিনিস এখানে যেহেতু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এইটা অনেক আগে থেকেই বাজারে আছে, বিভিন্ন ধারাবাহিক গবেষণা করার পরে হচ্ছে যে কোন ড্রাগ গুলো কাদের জন্য সুইটেবল, কোনটা কাদের জন্য ওয়েল রেসপন্সিভ সেটার উপর ভিত্তি করে এটা করা হয়েছে, যার কারণে দেখা যায় যে কিছু কিছু বিষয়গুলো এখানে কনসিডার করা হয়েছে। এখানে কিছু কিছু তথ্য দিয়েছেন যে ব্লাড পেশেন্টস রেসপন্ড ওয়েল টু ডায়ুরেটিক্স এন্ড সিসিবি, but therapy with beta blocker or AC inhibitor is often less effective. এটা হচ্ছে যে একটা বড় ইস্যু বলা হয়, বিশেষত আফ্রিকা ক্যারিবিয়ান অঞ্চলে
আফ্রো ক্যারিবিয়ান অঞ্চলে যারা অধিবাসী তাদের আছে যে অনেকেই আছে যে বিভিন্ন কার্ডিওভাস্কুলার সমস্যা তাদের তুলনামূলকভাবে বেশি থাকে এবং এই ধরনের পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে অন্যান্য হাইপারটেনশন হাইপারটেনসিভ বেটার ইফেক্টিভ ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়োটিক্স। এজন্য হচ্ছে এদের ক্ষেত্রে বয়স কম থাকলেও এদের ক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসেবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডায়োটিক্স করা, কিন্তু অন্যান্য জায়গায় যে ব্ল্যাক পিপলের বাইরে অন্যান্য যারা জাতি গোষ্ঠী আসছে বর্ণের যারা লোক আছে তাদের ক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসেবে অনেক ক্ষেত্রে সিসিবি অথবা ডায়োটিক্স কে চয়েস করা হয় না, তাদের ক্ষেত্রে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার কে চয়েস করা হয়। তবে বয়স যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসেবে ডায়োটিক্স এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটাকেই বেশি চয়েস করা হয় বিশ্বের সব দেশেই। Elderly respond well to calcium channel blocker, ACE inhibitor, and diuretics are favored for treatment of hypertension in the elderly, whereas beta blocker and alpha antagonist are less oil tolerated. যদিও less oil tolerated তারপরেও যে কিছু পেশেন্টের বিটা ব্লকার ইউজ করা হয়, বিটা ব্লকার ইউজ করার পরে তাদের ক্ষেত্রে মানে রেসপন্সটা ভালো পাওয়া যায়। বিশেষত এখন যে বললাম যে বিশ্বপোলার নামে যে বিটা ব্লকারটা বাজারে আসছে সেটা অনেকের ক্ষেত্রে অনেক ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। এখন এইটা হচ্ছে যে ওভারঅল যে আপনি গাইডলাইন বলা হয় যে অ্যান্টি হাইপারটেনসিভ এর যে গাইডলাইন যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স যেটা এনএইচএস এর গাইডলাইন, যেটা হচ্ছে যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন তারপরে কোন ওষুধটা আপনি যুক্ত করবেন। এখানে এজেড আন্ডার 55 ইয়ার্স যে 55 বছরের নিচের পেশেন্টদের আইডিয়ালি শুরু করার জন্য সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আর যে যাদের বয়স 55 বছরের উপরে এবং ক্যারিবিয়ান আফ্রিকান অথবা ক্যারিবিয়ান ফ্যামিলি অরিজিন অফ এনি এজ তাদের ক্ষেত্রে আইডিয়াল ড্রাগ হচ্ছে যে ট্রিটমেন্ট শুরু করার জন্য সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন কারো যদি আপনি এই ড্রাগগুলো দেওয়ার পরে শুরু করার পরেও প্রত্যাশিত ফল না পান, ব্লাড প্রেশারটা ওয়েল কন্ট্রোল না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে তখন যুক্ত করতে হবে। তখন হচ্ছে যে যারা অলরেডি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম অথবা বলা হচ্ছে যে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার ইউজ করতেছে তাদেরকে আপনি তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যুক্ত করবেন, অথবা যারা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রহণ করতেছে তাদের ক্ষেত্রে এআরবি অথবা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরটা যুক্ত করবেন। আর এখনকার সুবিধা হচ্ছে যে এখন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই এই যে বিভিন্ন যে অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো বাজারে আছে সেগুলো অনেক ওষুধ আছে সংযুক্ত ওষুধ কম্বাইন্ড ফর্মে আছে, যার কারণে পেশেন্টের মানে গ্রহণ করার ক্ষেত্রে অনেক ইজি এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কম্বাইন্ড ফর্মে যুক্ত করার জন্য ওষুধের মূল্য কিছুটা কমে আসছে, পেশেন্টের কমপ্লায়েন্স বাড়ছে, পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্টটাকে মিনিমাইজ করা সম্ভব হয়েছে। তারপর স্টেপ 3 আপনি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা ব্যবহার করার পরেও যদি প্রত্যাশিত ফল না পান, ব্লাড প্রেশারটা কন্ট্রোল না সম্ভব হয়, তাহলে আপনি তখন ডায়োটিক্স যুক্ত করা হয় এই এআরবি অথবা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে ডায়োটিক্স অ্যাড করতে হবে। এর পরেও যদি এটা কন্ট্রোল না হয় তাহলে হচ্ছে যে এসিডি এবং এর সাথে যে ডায়োটিক্স যেটা নরমালি থাইরয়েড ডায়োটিক্স দেওয়া হয় এইটার বাইরে অন্য ডায়োটিক্স গুলো তখন চিন্তা ভাবনা করা হয় যুক্ত করার জন্য, অথবা আলফা ব্লকার অথবা বিটা ব্লকার জাতীয় ওষুধগুলো সংযুক্ত করার চেষ্টা করা হয়। এবং পাশাপাশি অনেক ক্ষেত্রেই হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইসের দরকার হয়, বিশেষত যেহেতু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হাইপারটেনশনের ম্যানেজমেন্টের একটা বড় অংশই যারা হচ্ছে যে জেনারেল প্র্যাকটিশনার আছে অথবা অন্যান্য যারা ফিল্ড লেভেলে কাজ করে তারা শুরু করে। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জটিলতা থাকে, অনেকের বিভিন্ন কমপ্লিকেশন থাকে, যার কারণে দেখা যায় যে হাইপারটেনশন ম্যানেজমেন্ট ঠিক মতো হয় না। সেসব ক্ষেত্রে যে অবশ্যই আপনাকে ক্লিনিক্যাল যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিতে হবে, তাদের কাছে রেফার করতে হবে পেশেন্টের বেনিফিটের স্বার্থে।
এখন প্রত্যেকটা ওষুধেরই বলা হচ্ছে যে যেমন ব্যবহারের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্টতা আরোপ করা আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটার কিছু ইফেক্ট আছে যে ইফেক্ট যে পেশেন্টের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, অথবা অ্যাডভার্স যে ইফেক্ট গুলো সেগুলো যদি অন্যান্য কমরবিডিটিস থাকে সেগুলোকে অ্যাগ্রাভেট করতে পারে। এই জন্য এখানে কতগুলো জাস্ট একটু এক্সাম্পল দেয়া আছে যে কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ আছে সেগুলো ব্যবহার করলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, অথবা পেশেন্টের কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। এর ভিতরে যেমন ডায়াবেটিক্স এর একটা বড় হচ্ছে যে ডায়াবেটিক্স গুলো যে যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ডায়াবেটিক্স ব্যবহার করা যাবে না এরকম না, ডায়াবেটিস ব্যবহার করলে ডায়াবেটিস মেলাইটাস অ্যাগ্রাভেট হতে পারে। এর জন্য যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের যদি ডায়াবেটিস ব্যবহার করতে হয় তাদেরকে নিয়মিত মনিটরিং করতে হয় যে ব্লাড সুগারের কোনো ভিন্নতা তৈরি হচ্ছে কিনা। তারপর ডায়াবেটিক্স এর আরো কিছু সমস্যা, যে ডায়াবেটিক্স ব্যবহার করলে অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সেটা ক্ষেত্রে অনেকের জটিলতা দেখা যায় যে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিক অ্যাসিডের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হয়, জয়েন্টে কিছু পরিবর্তন হতে থাকে। এই জন্য হচ্ছে ডায়াবেটিক্স গুলো অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে বিটা ব্লকার যেটা বলা হচ্ছে যে যেটা যে অন্যান্য বিটা ব্লকার যত না সমস্যা করে তার চেয়ে বেশি প্রোপানানল নামে যে বিটা ব্লকারটা, সেটা হচ্ছে যে গ্লুকোজ ইনটলারেন্স কে ওরজেন করে এবং মাস সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। এটা হচ্ছে যে একটা বড় ইস্যু, যে যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের বিটা ব্লকার ব্যবহার করলে অনেক ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া, এই ধরনের পেশেন্টরা যারা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে তাদের যে হাইপোগ্লাইসেমিয়া যে সাইন সিমটম গুলো থাকে সেই সাইন সিমটম গুলো অনেক সময় প্রকাশিত ঠিক মতো হয় না, যার কারণে দেখা যায় যে অনেক পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায়। এই জন্য যারা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট, বিশেষত যে ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট যারা ইনসুলিন থেরাপি নিচ্ছে, ইনসুলিন থেরাপি যারা নেয় তাদের অনেকেরই হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে, এবং এই ধরনের পেশেন্টের যদি হাইপারটেনশন ম্যানেজমেন্টের দরকার হয় অথবা অন্য কোনো কারণে বিটা ব্লকার অ্যাড করার দরকার হয়, তাহলে যদি বিকল্প ওষুধ থাকে তাহলে বিটা ব্লকার গুলো অ্যাভয়েড করাই হচ্ছে নিরাপদ। কারণ এই ঝুঁকি কিন্তু একটা মারাত্মক ঝুঁকি, আর হাইপোগ্লাইসেমিয়া রিলেটেড কমপ্লিকেশনের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেওয়া হয়, যে অন্যান্য ইনস্ট্রাকশনের পাশাপাশি এই জিনিস হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশন, ইমিডিয়েট ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশনটাকে দিয়ে দিতে হয় যাতে ঝুঁকিটা সে এড়াতে পারে। তারপর both diuretics and beta blocker disturb the lipid profile, যে লিপিডের যে নরমাল যে স্বাভাবিক মাত্রা থাকে সেই স্বাভাবিক মাত্রাটাকে পরিবর্তন করে দেয়। এজন্য হচ্ছে যে যাদের অলরেডি ডিসলিপিডেমিয়া থাকে তাদের ক্ষেত্রেও এই ডায়াবেটিক্স অথবা বিটা ব্লকার গুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, অথবা যদি সম্ভব হয় তাহলে অ্যাভয়েড করাই হচ্ছে নিরাপদ। তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে যে অ্যামলোডিপিন, যদিও এর কিছু কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, প্যাডালিডিমা হয়, তারপর রিঙ্গিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, এরকম মানে এরকম কিছু কিছু কমপ্লেন করে, কিন্তু তারপরেও স্টিল নাও এটা হচ্ছে অনেক নিরাপদ ওষুধ অ্যামলোডিপিন। সেই তুলনায় প্যারাপেমিল, গিলটিয়াজিম, এই ধরনের যে ওষুধগুলো আছে যেগুলো হার্ট ফেলিওরের পেশেন্টদের কন্ডিশনটাকে আরো এক্সাজারবেট করতে পারে। এই জন্য হার্ট ফেলিওরের পেশেন্ট যাদের হার্টে বলা হয় যে অনেক বেশি বলা হয় পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, তাদের ক্ষেত্রে এই ভেরাপেমিল, ডিলটিয়াজিম গুলো অ্যাভয়েড করা হয়। কিন্তু অন্যান্য যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে সেগুলো তুলনামূলকভাবে তাদের জন্য নিরাপদ। তারপর পেরিফেরাল ভাস্কুলার পেশেন্ট উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মে অলসো হ্যাভ রেনাল আর্টারি স্টেনোসিস। বিশেষত যাদের রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তাদের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ব্যবহার করা নিরাপদ না, কারণ এগুলো স্টেনোসিসটাকে আরো বাড়ায় দিতে পারে, যার কারণে কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, সেক্ষেত্রে কিডনি ফাংশন আরো বেশি খারাপের দিকে যেতে পারে। এই জন্য হচ্ছে এটার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একটা বড় অংশ যে এদের যে লোয়ার এক্সট্রিমিটির যে ভ্যাসেল গুলো থাকে সেই ভ্যাসেল গুলোতে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মেইনলি হয়। সেই ধরনের পেশেন্টদেরকে অনেক সময় ক্যালসিয়াম বিটা ব্লকার ওষুধগুলো অ্যাভয়েড করতে বলে, কারণ বিটা ব্লকার এই কন্ডিশনকে
এক্সাজারবেট করতে পারে। এখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে পেশেন্ট কমপ্লায়েন্স হচ্ছে একটা বড় ইস্যু। আপনি ওষুধ আপনি দিয়ে দিলেন, প্রেসক্রাইব করে করলেন, কিন্তু পেশেন্ট সেটা ঠিকমতো গ্রহণ করতেছে কিনা, পেশেন্ট মানে গ্রহণ করার মানসিকতা আছে কিনা, অনেকগুলো আপনাকে চিন্তা করতে হবে। সাধারণত স্টিল নাও বিশ্বের একটা বড় অংশ মানুষেরই কিন্তু ওষুধ গ্রহণের প্রতি একটা অনীহা আছে, অনেকের ভিতর ভীতি আছে, আতঙ্ক আছে, আবার অনেকে প্রপার ইনস্ট্রাকশন অ্যাডভাইস না দেওয়ার কারণেও কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো তারা ঠিকমতো ব্যবহার করে না। স্টিল না বাংলাদেশে এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো মতো ব্যবহার করার প্রবণতা খুবই কম। বেশিরভাগই হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ব্যবহার করার পরে তারা কিছুদিন ব্যবহার করে, যখন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়ে যায় অথবা তারা কমফোর্ট ফিল করে শারীরিক মানসিক ভাবে, তখন তারা ওষুধটাকে ডিসকন্টিনিউ করে দেয়, যার কারণে জটিলতা তৈরি হয়। এই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রেসক্রাইব করার সময় পেশেন্টের মোটিভেশন অনেক বেশি জরুরি। পেশেন্ট ড্রাগটাকে কেন দেওয়া হচ্ছে, ড্রাগের বেনিফিট কি, ড্রাগের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ড্রাগ এর না ব্যবহার করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, সেই সব জিনিসগুলো বিস্তারিত ভাবে জানানো হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আপনি প্রেসক্রিপশন করে দেওয়াই হচ্ছে এই ট্রিটমেন্টের অংশ না। যদি আপনি ওই জিনিসগুলো অনুসরণ না করেন তাহলে পেশেন্ট ওষুধগুলো ঠিকমতো গ্রহণ করবে না, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশারটা কন্ট্রোল ঠিকমতো করা সম্ভব হবে না। এখানে কতগুলো তথ্য দেওয়া আছে যে ল্যাক অফ পেশেন্ট কমপ্লায়েন্স ইজ দ্য মোস্ট কমন রিজন ফর ফেলিওর অফ অ্যান্টি-হাইপারটেনসিভ থেরাপি। দি হাইপারটেনসিভ পেশেন্ট ইজ ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। যেটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে একটা বড় অংশই পেশেন্ট যে হাইপারটেনশনটা ডিটেক্ট হয় যখন তারা হসপিটালস অথবা ক্লিনিক্স অথবা হেলথ কেয়ার প্রোভাইডারদের কাছে যায় অন্যান্য রোগের চিকিৎসা নিতে, তখন তাদের রুটিন চেকআপের অংশ হিসেবে, রুটিন ফিজিক্যাল এক্সামিনেশন অংশ হিসেবে যখন ব্লাড প্রেশারটা চেক করা হয়, তখন অনেকের ব্লাড প্রেশারটা অনেক বেশি পাওয়া যায়। তখন তাদেরকে অনেক সময় এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের গ্রহণ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। যেহেতু এটা সমস্যা তৈরি করে, তখন অনেক পেশেন্টেরই প্রশ্ন থাকে যে যেহেতু কোনো সমস্যা, আমার কোনো অসুবিধা, কেন আমি ওষুধ ব্যবহার করব। আবার যে এটা অনেকের আছে যে এটা ওষুধগুলো যেহেতু ব্যবহার করলে এটা ডিসকন্টিনিউ বেশিরভাগ ক্ষেত্রে করা সম্ভব হয় না, এই জন্য অনেকেই ওষুধ গ্রহণ করার ব্যাপারে অনীহা থাকে। কিন্তু এটা যদি আপনি ইনস্ট্রাকশনটা ঠিক মতো না দেন যে ওষুধ ব্যবহার না করলে, ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকলে ভাইটাল অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে, যেটা তার জন্য মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে, তাহলে পেশেন্ট কিন্তু তা না হলে অনেক ক্ষেত্রে গ্রহণ করবে না। The hypertension patient is usually asymptomatic, thus therapy is generally directed at preventing future disease sequelae rather than relieving current discomfort. The adverse effect associated with hypertensive therapy may influence the patient more than the future benefit. এটা হচ্ছে যে একটা বড় ইস্যু, যে যেহেতু প্রত্যেকটা ওষুধেরই অ্যাডভার্স ইফেক্ট থাকে, সাইড ইফেক্ট থাকে। এখন সেটা যদি সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হয় তাহলে হয়তো আপনি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো যেগুলো শুরু করায় সেগুলো ডিসকন্টিনিউ করে বিকল্প অন্যটা দিতে হয়, কিন্তু আদারওয়াইজ আপনাকে ওষুধগুলো দিতেই হবে। কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রেই এই অ্যাডভার্স ইফেক্টের কারণে কিন্তু অনেক সময় উইদাউট কারো পরামর্শ ছাড়াই কিন্তু ওষুধগুলো ডিসকন্টিনিউ করে দেয়। এই জন্য হচ্ছে যে ওষুধগুলো প্রেসক্রাইব করার সময় যে তাদেরকে অ্যাডভার্স ইফেক্টও বলে দেয়, এবং পাশাপাশি যে আপনি যে ওষুধটা শুরু করলেন সেই ওষুধটা যে ঠিক মতো ফাংশনিং তার জন্য ইফেক্টিভ কিনা সেইটার জন্য মনিটরিং করার দরকার হয়। প্রথম দিকে একটু নিয়মিত মনিটরিং করার দরকার হয়, পরবর্তীতে লম্বা সময় পরেও মনিটরিং করলে সমস্যা হয় না। এই জন্য প্রথম দিকে অনেক সময় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করার পর 1 থেকে 2 সপ্তাহ পর অনেক সময় অনেকের ক্ষেত্রে মনিটরিং এর দরকার হয়। এখানে একটা অ্যাডভার্স ইফেক্ট, বিটা ব্লকার ক্যান কজ সেক্সুয়াল ডিসফাংশন ইন মেলস হুইচ মে প্রম্পট ডিসকন্টিনিউশন অফ দি থেরাপি। এখন যেহেতু বিটা ব্লকারের এটা একটা বড় অ্যাডভার্স ইফেক্ট, এই জন্য হচ্ছে যে পুরুষদের ব্যবহারের ক্ষেত্রে, বিশেষত সেক্সুয়ালি অ্যাক্টিভ এজ গ্রুপ পপুলেশনে যেসব পুরুষ আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে যে এটা সতর্কতার সাথে ব্যবহার করা অথবা তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যায়, এই ধরনের কোনো সমস্যা হয়তো হতে পারে। যদি সমস্যা হয় তাহলে সেই জন্য রিপোর্ট করে, তখন হয়তো অনেকের ক্ষেত্রে এটাকে তখন সুইচ করে অন্যটা দেয়া হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হবে না।
তবে তারপরেও যেটা হচ্ছে যে অ্যান্টিহাইপারটেনসিভ ব্যবহার করলে আপনাকে ফলো আপে থাকতে হবে যে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা। Thus, it is important to enhance compliance by selecting a drug regimen that regime that reduces adverse effect, minimizes the number of doses required daily, combining two drug classes in a single pill at a fixed dose combination. এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পেশেন্ট কমপ্লায়েন্সের জন্য এই জিনিসগুলো এখন চিন্তা করা হয়। এই জন্য এখন কিন্তু বাজারে যে ওষুধগুলো অ্যান্টি হাইপারটেনসিভ আসতেছে একটা বেশিরভাগ হচ্ছে কম্বাইন্ড ড্রাগ, যে কোনোটার সাথে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম অথবা এআরবির সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কম্বিনেশন আছে, এআরবির সাথে ডায়ুরেটিক্স এর কম্বিনেশন আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে বিটা ব্লকারের কম্বিনেশন আছে। এই কম্বিনেশন ওষুধগুলো ব্যবহার করার অনেকগুলো অ্যাডভান্টেজের ভিতরে এটা পেশেন্টের জন্য মানে গ্রহণের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। পেশেন্টকে বারবার বিভিন্ন ওষুধগুলো গ্রহণ করতে হবে না। অনেক ক্ষেত্রে ড্রাগগুলো মানে অ্যাডভার্স ইফেক্ট গুলো মিনিমাইজ করা সম্ভব হয়েছে। তারপর একটা বড় হচ্ছে কস্ট ইফেক্টিভ। এক মিনিট আছে, আমি বের হয়ে আবার ইন করতেছি। হয়তো আপনারা পড়ছেন। এখন এই চারটা মনে রাখা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটা যে মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে যে এই চারটা মনে রাখলে তখন এটা মনে রাখা সহজ। এটা হচ্ছে নরমালি ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল হচ্ছে সেটা হচ্ছে যে এই চার্টে দেওয়া আছে যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় দুইটা মেকানিজমের মাধ্যমে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আর একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এখন নরমালি এটা হচ্ছে নরমালি যখন মানুষের ব্লাড প্রেশার কমে যেতে থাকে তখন হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো বেড়ে যায়। কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে যে রেসপন্স হয় যে এখানে অ্যাক্টিভেশন অফ বিটা 1 অ্যাড্রিনাল রিসেপ্টর অন দা হার্টের বিটা রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়। তারপরে ব্লাড ভেসেলের যে স্মুথ মাসেলে যে রিসেপ্টর থাকে, আলফা রিসেপ্টর থাকে, সেগুলো অ্যাক্টিভেট হয়। তারপর কিডনিতে যে বিটা 1 অ্যাড্রিনাল রিসেপ্টর থাকে সেটা অ্যাক্টিভেশন হয়, যার কারণে বিটা রিসেপ্টর হার্টের বিটা রিসেপ্টর অ্যাক্টিভেট হলে কার্ডিয়াক আউটপুট বাড়ে। স্মুথ মাসেল ব্লাড ভেসেলের যে স্মুথ মাসেল গুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট হলে ভেনাস রিটার্ন বেড়ে যায়। তারপর হচ্ছে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, আলটিমেটলি তখন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে থাকে। আর একটা হচ্ছে যে ব্লাড প্রেশার কমে গেলে তখন শরীরের অন্য ভাইটাল অর্গান গুলোতে ব্লাড ফ্লো কমে যেতে থাকে এবং কিডনিতেও ব্লাড ফ্লো কমে যেতে থাকে। এবং কিডনিতে ব্লাড ফ্লো কমে গেলে তখন কিডনি যে কাজটা করে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা তখন কমে যায়। এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে গেলে তখন বডিতে যেটা হয় সোডিয়াম ওয়াটার গুলো রিটেন করার চেষ্টা করে এবং সেটা হচ্ছে ব্লাড ভলিউমকে বাড়ায় দেয়, যার কারণে ব্লাড ভলিউম বেড়ে গেলে সেটা কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আর সোডিয়াম ওয়াটার রিটেনশন করলে সেটা অ্যালডোস্টেরন যে হরমোনটা সেটা হরমোনটা সিক্রেশনটাকে বাড়ায় দেয়। সেটা যে অ্যানজিওটেনসিন 2 যে প্রোডাক্ট আছে কিডনি যেটা তৈরি করে সেটা বাড়ায় এবং সেটার কারণে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, সেটার কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এখন যেখানে যে ওষুধগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যে মেইনলি এই মেকানিজম যে এই যেগুলো বাড়ায় দিচ্ছে সেই গুলোকে কমায় দিলে ব্লাড প্রেশারটা আপনি কমায় ফেলতে পারবেন। এখন হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আপনাকে কেউ কিছু বলতেছেন আমাকে? এখন ডায়াবেটিক্স, এটা যে ডায়াবেটিক্সটা বিস্তারিত ভাবে আপনাদেরকে আলাদাভাবে পড়ানো হবে। এখানে খুব বেশি তথ্য আপাতত পড়ানো হচ্ছে না। যে ডায়াবেটিক্স যেটা বলা হচ্ছে যে ওষুধগুলো ডায়ুরেসিস করে, যে ইনক্রিজড ইউরিন প্রোডাকশন করে, কিডনিকে বেশি বেশি ফ্লুইডটাকে ফিল্টার করে যে ওষুধগুলো, সেটা হচ্ছে ডায়ুরেটিক্স। এন্ড ডায়ুরেটিক্স এর ভিতরে বলে এখানে থাইরয়েড ডায়ুরেটিক্স আছে। ডায়ুরেটিক্স অনেক ধরনের ডায়ুরেটিক্স আছে, থাইরয়েড ডায়ুরেটিক্স, লুপ ডায়ুরেটিক্স, তারপর
পটাশিয়াম স্পাইরিং ডায়ুরেটিক্স, অসমোটিক ডায়ুরেটিক্স, এরকম বিভিন্ন ডায়ুরেটিক্স আছে। এখন হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত ডায়ুরেটিক্স হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্স। কিছু কিছু ক্ষেত্রে লুপ ডায়ুরেটিক্স ইউজ করা হয়, যদিও ওইভাবে খুব বেশি ইউজ করা হয় না। আর ইদানিং কালে কিছু কিছু ক্ষেত্রে পটাশিয়াম স্পাইরিং ডায়ুরেটিক্স ইউজ করা, যদিও পটাশিয়াম স্পাইরিং ডায়ুরেটিক্স খুব বেশি ইউজ করা হয় না। তবে থায়াজাইড ডায়ুরেটিক্স এবং লুপ ডায়ুরেটিক্স, এই দুইটা ডায়ুরেটিক্সের একটা বড় ঝুঁকি হচ্ছে এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে অনেকের ক্ষেত্রে, এবং যেটা সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে অনেক পেশেন্টের, যেটার কারণে অনেক সময় হাইপোক্যালেমিয়া ডেভেলপ করলে সেটা হচ্ছে শরীরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, হার্টের অ্যাক্টিভিটির উপর যেটার বড় প্রভাব পড়তে পারে। সেই কারণে যে অনেক ক্ষেত্রে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, যে ডায়ুরেটিক্স গুলো পটাশিয়ামটাকে ধরে রাখে, পটাশিয়ামকে বের করে দেয় না শরীর থেকে। And diuretics are commonly recommended as the first-line drug therapy for hypertension unless there are compelling reasons to choose another agent. Low-dose diuretic therapy is safe and effective in preventing stroke, myocardial infarction, and congestive heart failure, all of which can cause mortality. Usually, প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে যে বড় যেটা পদ্ধতি অনুসরণ করে, ইনিশিয়ালি লো ডোজ দিয়ে শুরু করা হয়, তারপরে ডোজটাকে বাড়ানো হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার যেটা লোডিং ডোজ দেওয়া হয়, তারপরে ডোজটাকে আবার মেইনটেইন করা হয়। কিন্তু যে কন্ডিশন গুলোতে মানুষ ক্রনিক্যালি সাফার করে, সেখানে লো ডোজ দিয়ে শুরু করা হয়, তারপরে পেশেন্টের কন্ডিশনটাকে অ্যাসেসমেন্ট করে ডোজটাকে ধীরে ধীরে বাড়ানো হয়। এখানে একটা তথ্য আছে, রিসেন্ট ডাটা সাজেস্ট দ্যাট ডায়ুরেটিক্স আর সুপিরিয়র টু বিটা ব্লকার ইন ওল্ডার অ্যাডাল্টস। এই জন্য অনেকে ইদানিং কালে দেখা যাচ্ছে যে বয়স্ক পেশেন্ট যাদের বয়স 60, 65, 70, তাদের অনেকের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টে, হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় ডায়ুরেটিক্স গুলো ব্যবহার করতেছে। এখন থায়াজাইড ডায়ুরেটিক্স, এটা হচ্ছে মেইনলি ইউজ করা হয় থায়াজাইড ডায়ুরেটিক্স। এখন সবার তো নেফ্রনের এগুলো মনে আছে, নেফ্রনের স্ট্রাকচার গুলো মনে আছে তো? Bowman's capsule, glomerulus. glomerulus, Bowman's capsule, তারপরে তারপর হচ্ছে ডিস্টাল কুমুলেটিভ, আগে তো ডিস্টাল না, আগে প্রক্সিমাল। প্রক্সিমাল ডিস্টাল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি। এখানে তো সিকোয়েন্স সিরিয়াল অনুযায়ী হলো না, যেটা হচ্ছে গ্লোমেরাস, তারপর ওখানে বাউমেন্স ক্যাপসুল থাকে, তারপর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির যে অংশগুলো আছে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, তারপর লুপ অফ হেনলি, তারপর অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, তারপর ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তারপর হচ্ছে কালেক্টিং ড্যাগ। এখন ডায়ুরেটিক্স যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো হচ্ছে যে আইদার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অথবা লুপ অফ হেনলি অথবা ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এইগুলোর উপরেই কাজ করে। এখন থায়াজাইড ডায়ুরেটিক্স এটা মেইনলি কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের উপরে কাজ করে। Thiazide have found most widespread use. Thiazide diuretics decrease blood pressure in both supine and standing position. These agents counteract the sodium and water retention observed with other agents used in the treatment of hypertension. And thiazide diuretics এর মেইনলি যে কাজটা করে, যে এটা যে decreased sodium and water retention, এটাকে ডিক্রিজ করে, যে সোডিয়াম এবং ওয়াটার যেটা বডিতে ধরে রাখে, যেটা ধরে থাকলে যেটা এই সোডিয়াম এবং ওয়াটার যদি অনেক বেশি শরীরে রিটেন করে, তাহলে হচ্ছে এটা ব্লাড ভলিউমকে বাড়ায় দেবে, সেটা ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেবে। এই জন্য হচ্ছে এই থায়াজাইড ডায়ুরেটিক গুলো যে নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড উপরে কাজ করে, সেখানে সোডিয়াম ওয়াটার রিটেনশনের প্রসেসটার যেটা রিটেনশন সেটাকে কমায় দেয়, যার কারণে ব্লাড ভলিউম কমে যায় এবং কার্ডিয়াক আউটপুট কমে যায় এবং ব্লাড প্রেশারটা কমে যায়। আর একটা মেকানিজম হচ্ছে, যদিও এটা হচ্ছে অ্যাকুইট বলা হচ্ছে না, যে লম্বা সময় ধরে যখন থায়াজাইড ডায়ুরেটিক গুলো ইউজ করা হয়, তখন এই মেকানিজমের মাধ্যমে কাজ করে। তখন এই মেকানিজমটা তুলনামূলকভাবে খুব বেশি ইফেক্টিভ থাকে না। যে দীর্ঘদিন ধরে থায়াজাইড ডায়ুরেটিক ব্যবহার করলে তখন ব্লাড ভলিউম অথবা প্লাজমা ভলিউমের খুব বেশি পরিবর্তন হয় না, তখন যারা কাজ করে যে ডিক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায় দেয়, যার কারণে ব্লাড প্রেশারটা কমে যায়। অ্যাকশনের ভিতরে যে থায়াজাইড ডায়ুরেটিক্স লোয়ার ব্লাড প্রেশার ইনিশিয়ালি
by increasing sodium and water excretion. This causes a decrease in extracellular volume, resulting in decrease in cardiac output. With long-term treatment, plasma volume approaches a normal level value, but peripheral resistance decreases. লুপ ডায়ুরেটিক্স যেটা হচ্ছে লুপ অফ হেনলির উপরে কাজ করে, যেটা মেইনলি হচ্ছে ফুসেমাইড যেটা বলা হয়। ফুসেমাইড হচ্ছে হাই সিলিং ডায়ুরেটিক্স, এখানে ম্যাক্সিমাম ডায়ুরেসিস হয়। এবং লুপ ডায়ুরেটিক্স গুলো খুব বেশি আমি বললাম যে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে বেশি ব্যবহার করা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করে। অনেকে আছে ইমার্জেন্সি হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকে লুপ ডায়ুরেটিক্স ইউজ করে। বিশেষত যে লুপ ডায়ুরেটিক্স এর যেটা সবাই জানেন যে ফুসেমাইড নামে একটা ডায়ুরেটিক্স আছে, এবং ফুসেমাইডটা ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। যে ইমার্জেন্সি হাইপারটেনসিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকে ইনজেক্টেবল ফর্মটা ইউজ করে। আর লম্বা সময় ধরে যদি ব্যবহার কারো ক্ষেত্রে করতে হয় তাকে ওরাল ফর্মে ব্যবহার করতে হয়। এবং কিডনি ফেলিওর যেসব পেশেন্ট থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে নিয়মিত লুপ ডায়ুরেটিক্স গুলো ব্যবহার করা হয়। The loop diuretics act promptly even in patients with poor renal function or who have not responded to thiazide or other diuretics. The loop diuretics can decrease renal vascular resistance and increase renal blood flow. পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, যেগুলো পটাশিয়ামটাকে স্পিয়ার করে রাখে, পটাশিয়াম গুলোকে শরীর থেকে বের হতে দেয় না, সেই ধরনের ডায়ুরেটিক্স এর ভিতরে আছে অ্যামিলোরাইড, ট্রাইঅ্যামিট্রিন, তারপর স্পাইরোনোল্যাকটন, এপিলেরন। এর ভিতরে বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি ইউজ করা হয় স্পাইরোল্যাকটন। এবং এখন যেটা যে ডায়ুরেটিক্স এর কম্বাইন্ড ফর্ম পাওয়া যায়, যেটাতে যে ফুসেমাইড এবং স্পাইরোল্যাকটন কম্বাইন্ড ফর্মে ডায়ুরেটিক্সটা নাম, এবং বাংলাদেশের বাজারে যেটা কমন একটা নামে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ফ্রুলাক, এবং আরেকটা নামে পাওয়া যায় ফুসিট প্লাস নামে বাজারে পাওয়া যায়। এখানে দেখা যায় যে লুপ ডায়ুরেটিক্স এর ফুসেমাইড এবং স্পাইরোল্যাকটনের কম্বিনেশন থাকে। এখন এই ডায়ুরেটিক্স গুলো যেটা হচ্ছে যে স্পাইরোল্যাকটন, এপিলেরন, যেটা অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে রিডিউস পটাশিয়াম লস ইন দ্য ইউরিন। আর অ্যামিলোরাইড এন্ড ট্রাইঅ্যামিট্রিন ইনহিবিটরস অফ এপিথেলিয়াল sodium transport at the distal and collecting ducts. এখন এইখানে যেটা হচ্ছে স্পাইরোল্যাকটন তুলনামূলকভাবে বেশি ব্যবহার করা হয়, কারণ কিছু এডিশনাল বেনিফিট পাওয়া যায়। যে aldosterone antagonists have the additional benefit of diminishing the cardiac remodeling that occurs in heart failure. Potassium sparing diuretics are sometimes used in combination with loop diuretics and thiazide to reduce the amount of potassium loss induced by these diuretics. এখন thiazide diuretics এর therapeutic use কি ক্ষেত্রে এটা ইউজ করে? Thiazide are useful in combination therapy with beta blockers and ACE inhibitor. Thiazide diuretics are useful in the treatment of black or elderly people. এখন বাজারে যেহেতু এটা কম্বাইন্ড ফর্মে পাওয়া যায়, এই জন্য বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন যেটা এসি ইনহিবিটরের বাইরে এআরবির কম্বিনেশনে পাওয়া যায়, এআরবির সাথে থাইজাইড ডায়ুরেটিক্স এর কম্বিনেশন পাওয়া যায়। এবং এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে, বিশেষত যারা একটু বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। এটা ইউজ করার সময় যেটা খেয়াল রাখতে হবে যে থাইজাইড ডায়ুরেটিক্স অথবা অন্যান্য ডায়ুরেটিক্স সহ যখন আপনি অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ ব্যবহার করবেন, সেই ওষুধগুলো সাধারণত মর্নিং টাইম অথবা টাইমে দেওয়ার চেষ্টা করা। কারণ আপনি যদি ইভিনিং টাইম অথবা রাতে ঘুমানোর আগে এই ওষুধগুলো ব্যবহার করে, তার ইউরিনারি ফ্রিকোয়েন্সি বাড়বে, যার কারণে সে ঠিক মতো ঘুমাতে পারবে না। এই জন্য এই ধরনের ওষুধগুলো, থাইরয়েড সংযুক্ত ওষুধগুলো অথবা ডায়ুরেটিক্স গুলো আপনার মর্নিং অথবা নুন টাইমে ব্যবহার করতে হয়। They are not effective in patient with inadequate kidney function. Loop diuretics may be required in this patient. The kidney chronic kidney disease অথবা কিডনি খুব বেশি ফাংশনিং না, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে থাইজাইড ডায়ুরেটিক্স খুব বেশি ইফেক্টিভ নাই। সেই ক্ষেত্রে আছে ফুসেমাইড অথবা লুপ ডায়ুরেটিক্স, যেটা বলা হচ্ছে সেটা ইফেক্টিভ। Spironolactone and potassium sparing diuretics is used with thiazide. Spironolactone has the additional benefit of diminishing the cardiac remodeling that occurs in heart failure. এরপর আছে বিটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা পুরোটা পড়ানো যাবে না, এটা মেকানিজম অফ অ্যাকশন পর্যন্ত পড়ায় আজকে শেষ করব। এটা পরীক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে বিটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগগুলো, যে ড্রাগগুলো অ্যাটিনেনল, মেটোপ্রোলোল, বিসোপ্রোলোল,
প্রোপানল এগুলো অনেক সময় ইন্ডিভিজুয়াল ড্রাগ, বিশেষত প্রোপানল অনেক ক্ষেত্রেই শর্ট নোট হিসাবে অথবা যে শর্ট কোশ্চেন অথবা মানে অন্যান্য কোশ্চেন হিসাবে আসতে পারে। The beta blockers are currently recommended at first line therapy for hypertension when indicated, for example, with heart failure. And beta blocker গুলো কিভাবে কাজ করে? এখন বিটা ব্লকারের আবার অনেক ভাগ আছে, এর ভিতরে যে সিলেক্টিভ বিটা ব্লকার আর নন সিলেক্টিভ বিটা ব্লকার। যে সিলেক্টিভ বিটা ব্লকার যেটা স্পেসিফিক্যালি বিটা রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর অথবা বিটা 2 রিসেপ্টরকে ব্লক করে সেগুলোকে বলা হয় সিলেক্টিভ বিটা ব্লকার। আর যেগুলো হচ্ছে যে বিটা 1 বিটা 2 বোথ রিসেপ্টরকে ব্লক করে সেটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা চেষ্টা করা হয় যে হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করার জন্য চেষ্টা করা হয়, কারণ নন সিলেক্টিভ বিটা ব্লকার অনেক ক্ষেত্রে অন্যান্য কমরবিডিটিস থাকলে সেই ক্ষেত্রে ঝুঁকিটা বাড়াতে পারে। The beta blocker reduce blood pressure primarily by decreasing the cardiac output. They may also decrease sympathetic outflow from the central nervous system and inhibit the release of renin from the kidneys, and thus decreasing the formation of angiotensin II and secretion of aldosterone. এটা দুইটা পাথওয়ের উপরেই কাজ করে, সিম্প্যাথেটিক পাথওয়ে এবং রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন যে পাথওয়ে আছে সেটার উপর কাজ করে। এর ভিতরে যে নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপানল, যদিও এটা খুব বেশি হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় না, প্রোপানল এই ড্রাগটা তুলনামূলকভাবে বেশি ইউজ করা হয় মাইগ্রেনের ট্রিটমেন্টের ক্ষেত্রে। এটা ব্যবহার করা হয় যে যাদের বলা হয় যে প্যালপিটেশন থাকে, যে সেই ক্ষেত্রে অনেকে ইউজ করা হয়। আর বিটা 1 সিলেক্টিভ ব্লকার গুলো মেইনলি হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে মেটোপ্রোলোল, এথিনোল এটা অনেক বেশি ইউজ করা হয়। ইদানিং কালে যেটা বললাম বিসোপ্রোলোল, এটা অনেক বেশি ইউজ করা হয়। এখন বিটা ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন যেটা আগে বলা হয়েছে সেখানে এখানে ফ্লো চার্ট হিসেবে দেওয়া আছে যে এটা ডিক্রিজড অ্যাক্টিভেশন অফ বেটা 1 অ্যাডিনাল রিসেপ্টর অন দ্য হার্ট। এটা বিটা অ্যাডিনাল রিসেপ্টরকে অ্যাক্টিভেশনটা কমানোর, বেটা রিসেপ্টর অ্যাক্টিভিটি কমানোর জন্য, যেটা কার্ডিয়াক আউটপুট কমে যায়, যার জন্য ব্লাড প্রেশার কমে যেতে থাকে। তারপর রেনিন সিক্রেশন কমায় দেয়, যার কারণে দেখা যায় যে অ্যাঞ্জিওটেনসিন 2 প্রোডাকশন কমে যায়। অ্যাঞ্জিওটেনসিন 2 কমে গেলে সেটা পেরিফেরাল রেজিস্ট্যান্সকে কমায় দেবে এবং যার মাধ্যমে ব্লাড প্রেশারটা কমে যাবে। অ্যাঞ্জিওটেনসিন 2 যদি কমে যায় তখন সেটা অ্যালডোস্টেরন প্রোডাকশনটাকে কমায় দেয়। অ্যালডোস্টেরন যদি কম প্রোডাকশন হয় তাহলে যে বডি থেকে সোডিয়াম ওয়াটার রিটেনশন, যেটা বডি ধরে রাখে সোডিয়াম এবং ওয়াটারটাকে ধরে রাখে, সেটা তখন ডিক্রিজড হবে এবং যার কারণে ব্লাড ভলিউম কমে যাবে এবং সেটার মাধ্যমে ব্লাড প্রেশারটা, কার্ডিয়াক আউটপুটটা কমে গেলে ব্লাড প্রেশারটা কমে যাবে। আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। তাইমা তাসনিম কি আপনাদের কাছে? আপনারা তাহলে পার্সেন্টেজ কিভাবে নেবেন? 2 মিনিটের ভিতরে যদি নিতে পারেন নিয়ে নিতে পারেন, না হলে আমি আবার 12টার সময় আরেকটা ব্যাচে ক্লাস আছে আজকে। তারপরে যে সঞ্জিত আর রাশেদ আপনাদের আছি। হ্যাঁ, আছি। হ্যাঁ, আছে আছে আছে। আছি। বাপ্পা আছে বুঝছস? হ্যালো, রিফাত, আমার ফোনে চার্জ নাই, আমি যে আক্তারটা দিয়ে ক্লাস করতেছি। হ্যাঁ, আমার অ্যাটেন্ডেন্স কিন্তু দে।
আমি রোল 22 আসি। বত্রিশ 30 আসছে। হ্যাঁ মামা আছি। রিফাত আপনার কি শেষ হয়েছে? রিফাত রিফাত আপনার কি শেষ হয়েছে কাউন্ট করা? আপনারা লিভ করতে পারবেন, যা যা আছে লিভ করেন।